গিন্নি, গিন্নি, কটা খেতে দাও, কাজে যেতে হবে তো। হ্যাঁ গো, দিচ্ছি। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। ওগো, এই নাও, তাড়াতাড়ি খেয়ে কাজে যাও। আজ কিন্তু বেশ বেলা হয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, একটু তাড়াতাড়ি গেলে নিজের কাজের বাইরে একটু বাড়তি কাজ করা যায়। কাজ না করলে তো কপালে আবার ভাত জোটে না। ওগো, তা বেশি কাজ করলে তার জন্য কি বেশি টাকা দেয় নাকি? হ্যাঁ গিন্নি, আমার মহাজন ওদিক থেকে খুব ভালো। যে যতটুকু কাজ করে তাকে ঠিক তার পাওনা বুঝিয়ে দেয়, টাকা নিয়ে কোনো বাহানা করে না। হ্যাঁ গো, যেদিন থেকে এখানে কাজ শুরু করেছো সেদিন থেকে আমরা একটু ভালো মন্দ খেতে পারছি। এখানে যদি এমন ভাবে কাজ হয় তাহলে তো একটু সুখের মুখ দেখতে পারবো। হ্যাঁ গিন্নি, একটু কোনো মতে খেয়ে দিয়ে চলতে পারলেই তো হলো। আমাদের এত বড়লোক হওয়ার দরকার নেই, বুঝলে? না গো, একটু ডানে বায়ে গোছাতেও তো হবে। না হলে পরে যদি কোনো বিপদে পড়ি তাহলে তার থেকে বের হতে পারবো না। হাতে কিছু থাকলে বুকে একটু সাহসও পাওয়া যায়। হ্যাঁ, সেটাও তো ঠিক। কখন যে কার বিপদ আসে সেটা তো কেউ বলতে পারে না। শোনো গিন্নি, যতই গুছিয়ে রাখো, কপালে যদি ভোগান্তি লেখা থাকে তাহলে সেটা কেউ খণ্ডাতে পারবে না। হ্যাঁ, তা তো ঠিক। তারপরেও বিপদ তো কখনো বলে কই আসে না। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে, যেন বিপদ এলে আমরা তার মোকাবিলা করতে পারি। ঠিক আছে গিন্নি, আজ থেকে যা উপার্জন করব তার থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তুমি তোমার মতো করে রেখো, কেমন? এই তো তুমি বুঝে গেছো, এখন আমার আর চিন্তা নেই। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে যে আবার তোমার দেরি হয়ে যাবে। এই তো হয়ে গেছে গিন্নি, গামছাটা একটু দাও। এই নাও, শোনো, কাজ থেকে ফেরার সময় চাল, ডাল, আলু, তেল সব নিয়ে এসো কিন্তু। বাড়িতে কিন্তু কিচ্ছুটি নেই, না আনলে কিন্তু না খেয়ে থাকতে হবে। সবকিছু একসাথে শেষ হয়ে গেছে? একসাথে কি এত কিছু কেনা যায় নাকি? একটু আগে ভাগে বলতে পারো না? বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে এত কিছু কেনার পর হাতে তো কোনো টাকাও বেঁচে থাকবে না। ওগো, রাগ করো না, আগেই তো বলতে চেয়েছিলাম, কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম। তোমার যেটুকু সম্ভব হয় সেটুকুই কিনে এনো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম গিন্নি। সাবধানে কাজ করো, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কিছুক্ষণ পর সে তার মহাজনের দোকানে পৌঁছে গেল। মন্টু গিয়ে দেখল। কি হয়েছে মহাজন? আজ সকাল সকাল এমন মনমরা হয়ে বসে আছেন কেন? সে কথা আর বলিস না মন্টু, আবার সব শেষ হয়ে গেছে রে। আমি তো পথের ফকির হয়ে গেলাম। কেন মহাজন, এমন করে বলছেন কেন? কি হয়েছে আপনার, আমাকে খুলে বলুন। আমার ব্যবসায় সব টাকা লস হয়েছে রে। এখন যে আমার কাছে কোনো টাকা নেই, চড়া সুদে ঋণ নিয়ে সব টাকা কাজে খাটিয়েছিলাম, সব টাকাগুলোই ধরা খেলাম রে। এখন আমি ঋণ শোধ করব কি করে? মহাজন মশাই, শান্ত হন, একটা রাস্তা ঠিকই বের হবে। নিন নিন, এই পানিটুকু খেয়ে নিন। না রে মন্টু, তুই ভাবতেও পারবি না আবার কত টাকার ক্ষতি হয়েছে। আবার মাথায় কিচ্ছুটি কাজ করছে না। শোন মন্টু, কাল থেকে আর তোর কাজে আসার দরকার নেই। কিন্তু আমি কাজে না আসলে দোকানের কাজগুলো কে করবে? আমি নিজেই করব। নিজেরই টাকার কোনো ব্যবস্থা নেই, তোকে দিয়ে কাজ করিয়ে তোর টাকা কোথা থেকে দেব? যা, তুই বাড়ি ফিরে যা ভাই। কিন্তু আর কিন্তু বলিস না, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে। মন্টু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। মন্টুকে দেখে মিনা তার সামনে এগিয়ে এলো। কি গো, তুমি তো মাত্রই বাড়ি থেকে গেলে, আবার এক্ষুনি চলে এসেছে? তোমার শরীর ঠিক আছে? না না গিন্নি, আমার কিচ্ছু হয়নি, আর শরীরটাও ভাল লাগছে না। শরীর ভালো আছে? তাহলে কাজে না গিয়ে বাড়ি চলে এলে কেন? বলো না, বলো না কি হয়েছে তোমার? আমার যে খুব চিন্তা হচ্ছে। কি আর হবে গিন্নি, আমাদের কপাল পুড়েছে। আমাদের কপালে সুখ সহ্য হয় না,
একটু সুখের মুখ দেখতে না দেখতেই কপালে বিপদ চলে আসে। ওগো, আমার নিঃশ্বাস কিন্তু বড় হয়ে যাচ্ছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো তো। আমার কাজটা চলে গেছে গিন্নি। মহাজন কাল থেকে কাজে যেতে বারণ করেছে। হায় হায়, এই তুমি কি বলছো? কাজটা কেন চলে গেল? তুমি তো মন দিয়ে সুন্দরভাবেই কাজ করছিলে, তাহলে কি এমন হলো? মহাজনের ব্যবসায় সব টাকা মার গেছে। মহাজনের ব্যবসায় বড় একটা ক্ষতি হয়ে গেছে। তার কাছে এখন টাকা পয়সা নেই, তাই আমাকে কাজে যেতে নিষেধ করেছে মহাজন। হায় হায় হায়, এবার আমাদের কি হবে? কাজ না থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। একটু তো চিন্তা হচ্ছেই, কি যে করি। থাক, অত চিন্তা করো না। সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এতে হয়তো আমাদেরই কোনো মঙ্গল আছে। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল। মন্টু কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। আস্তে আস্তে তাদের সংসারে সমস্ত জিনিসের অভাব দেখা দিল। কি গো, এভাবে আর কতদিন এভাবে কাজ কাম না করে ঘরে বসে থাকবে? এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। ঘরে কটা চাল ছাড়া আছে আর কিচ্ছু নেই। কি করব বলো, আমাদের তো একটু জমিও নেই যে চাষ করব। এভাবে ঘরে বসে না থেকে বাইরে যাও, কি দেখো কোনো কাজ খুঁজে পাও কিনা। প্রতিদিনই তো কাজ খুঁজছি, কিন্তু পাই না তো। আজ দুদিন বসে আছি, তবুও তোমার কথা শুনে যাই, দেখি যদি কপালে কোনো কাজ জোটে। কিরে মন্টু, ওদিকে কোথায় যাচ্ছিস? আজ কাজে যাসনি? না গো মধুদা, আমার কাজটা চলে গেছে, তাই কাজের সন্ধানে বের হয়েছি। দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। না গো দাদা, গিয়ে তো মনে হচ্ছে কোনো লাভ হবে না। এবারের বর্ষার কারণে মাঠের প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে গো। এজন্য এবার মাঠে কোনো কাজ নেই। এ কোন বিপদে পড়লাম! কটা খেয়ে তো বেঁচে থাকতে হবে। কতদিন ধরে বসে আছি, কাজ না করলে খাবো কি? শোনো মধুদা, এবার পানির যে পরিমাণে চাপ, তাতে যদি কোনো রকম কোথাও একটু মাছ চাষ করতে পারিস, তাহলে বেশ টাকা ইনকাম করতে পারবি, বুঝলি? বুদ্ধিটা ভালোই, কিন্তু আমার তো কোনো জমি নেই। তবুও একটু ভেবে দেখবো, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে দাদা, তুই তাহলে থাক, আমি এখন আসি। না গো গিন্নি, এবার তো মাঠের ফসল সব পানির কারণে নষ্ট হয়ে গেছে। মাঠেও কোনো কাজ নেই। তাহলে এবার কি হবে? কাজ করার কি কোনো উপায় নেই? গিন্নি, আমাদের যদি একটা পুকুর থাকতো তাহলে মাছ চাষ করতে পারতাম। এবার তো চারপাশে পানি আর পানি। হ্যাঁ, তা তো ঠিক কথাই বলেছো। যদি একটু জমি থাকতো তবে সেখানে ছোটখাটো একটা পুকুর কেটে মাছ চাষ করা যেত। গিন্নি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ গো? বলো বলো, বলে ফেলো। মাথায় কোনো বুদ্ধি থাকলে সাথে সাথে বলে ফেলো। আমরা আমাদের উঠোনের একপাশে একটা ছোট্ট ঘের কাটি। ঘের কেটে তাতে চিংড়ি চাষ করি, তাহলে কেমন হয় বলো তো? বাহ, ভালো কথা বলেছো তো। এত সুন্দর বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না? কিন্তু গিন্নি, তাতে তো কষ্টও করতে হবে প্রচুর। একটা পুকুর কাটা একেবারে মুখের কথা নয় গো। হ্যাঁ গো হ্যাঁ, সেটা তো আমি জানি। কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব হয় না। আমরা দুজনে একসাথে মিলেমিশে কাজ করলে দেখবে তাড়াতাড়ি সব হয়ে যাবে। দুজনে একটু পরিশ্রম করলেই হয়ে যাবে। যদি একবার ভালোভাবে চিংড়ি চাষ করতে পারি, তাহলে দেখবে আমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ গো, না খেয়ে মরার থেকে একটু চেষ্টা করতে দোষ কি? গুরুজনে বলে চেষ্টার ফল কখনো বৃথা যায় না। এরপর মন্টু ও মিনা উঠোনের এক কোণে একটা ছোট্ট ঘের কাটতে লাগলো। দুজনে একটানা কয়েকদিন কাজ করার পর ঘের কাটার কাজ শেষ হলো। ইস গিন্নি, জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আজ কটা দিন ধরে কি হাড় ভাঙা খাটুনিটাই না গেছে। হ্যাঁ গো, খুব কষ্ট হয়ে গেছে। ওগো, পুকুরটা তো কাটলাম, এবার পুকুরে জল পাবো কোথা থেকে? গিন্নি,
আজ কদিন ধরে একটানা কাজ করছি, আজ বিশ্রাম নিতে হবে। আগে একটু বিশ্রাম করে নেই, তারপরে পুকুরের জলের ব্যবস্থা করব। আমার শরীর যা চলছে না। কিন্তু কোনো কিন্তু না, শরীরটা বড্ড ক্লান্ত গিন্নি। সেদিন রাতে আকাশে মেঘ করে প্রচুর বৃষ্টি শুরু হলো। পরদিন সকালে, ওগো ওঠো, সকাল হয়ে গেছে, আমি বাসি কাজগুলো করছি, তুমি পুকুরে জলের ব্যবস্থাটা করো। হ্যাঁ গো গিন্নি, পানির ব্যবস্থা তো করতেই হবে। দেখি বাইরে গিয়ে হাবুদের পানির পাইপটা দেয় কিনা। গিন্নি, গিন্নি, কপাল তো খুলে গেছে গো। রাতে তো বৃষ্টি হয়েছে, দেখো দেখো, ঘেরটা জলে পরিপূর্ণ হয়ে গেছে। কাজ করে শরীর ক্লান্ত থাকায় রাত যে কোন দিক দিয়ে গেল কিছুই বুঝলাম না। এত বৃষ্টি হলো, একটু টেরও পেলাম না গো। এবার যদি ভালোই ভালোই চিংড়ি চাষটা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। কিন্তু চিংড়ির পোনা, চিংড়ির খাবার কিনতে তো অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই। এখন এত টাকা আমি কোথায় পাবো? ওগো, আমার কাছে তো কিছু টাকা আছে, আপাতত মাছের পোনা আর কিছুদিনের মাছের খাবারের টাকাটা হয়ে যাবে। গিন্নি, তুমি টাকা কোথায় পেয়েছো? তুমি আমাকে যে টাকা দিতে, তার থেকে অল্প অল্প করে গুছিয়ে রেখেছিলাম। বাহ গিন্নি, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তোমার মাথায় বুদ্ধি আছে বটে। আগে আমাকে কটা খেতে দাও, খেয়ে তারপর বের হই। মিতা ও মন্টু ঘরে গিয়ে কিছু মুড়ি নিয়ে খেতে বসলো। খেতে খেতে তারা বাইরে কারোর চিৎকার শুনতে পেল। গিন্নি, কারোর চিৎকার শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে। চলো বাইরে গিয়ে দেখি কে এমন চিৎকার করছে। কে কে এমন করে চিৎকার করছে? আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না। আমি মাছ, আমাকে বাঁচাও, আমাকে একটু সাহায্য করো, আমি তো মরে গেলাম, একটু সাহায্য করো, দয়া করো আমার প্রতি। কিন্তু তোমাকে তো দেখতে পারছি না, তাহলে সাহায্য করব কি করে? কোথায় তুমি? এই তো, নিচের দিকে তাকিয়ে দেখো, আমি মাটিতে। ও মা গো, এই দেখো, একটা চিংড়ি মাছ সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু মাছ আবার কথা বলতে পারে নাকি? আমরা মনে হয় ভুল শুনছি। না না, ভুল শুনছো না, আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কে কে তুমি? এমন মাছ হলে কি করে? আগে আমাকে একটু পানিতে ছেড়ে দাও, তারপর আমি তোমাদের সব কথা বলবো। পানিতে না গেলে যে আমি মরে যাব। মিতা তাড়াতাড়ি মাছটা ধরে তাদের নতুন ঘেরে ছেড়ে দিল। নতুন জল পেয়ে মাছটি মন ভরে শ্বাস নিল। তুমি আমাকে খুব বাঁচালে, আর একটু হলে তো আমি মরেই যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কথা বলতে পারো কি করে সেটা তো বললে না? সেটা না শোনা পর্যন্ত যে আমার ভালো লাগছে না। আমার কাছে জাদু আছে, এই জন্যই আমি কথা বলতে পারি। জাদু আছে না তো সাই আছে। তোমার নিজের কাছে জাদু থাকতে তবে বাঁচার জন্য আমাদের কাছে সাহায্য কেন চাইছিলে? আমি হলাম মৎস্য রাজা, জলে ছাড়া আমার জাদু কাজ করে না। আমি বৃষ্টির জলের সাথে বাইরে চলে এসেছিলাম। জলের বাইরে এসে আমার জাদু শক্তি কোনো কাজ করছিল না। তা জাদু চিংড়ি, তাহলে আজ থেকে তুমি আমাদের এই মাছের ঘেরেই থাকো। তুমি যদি চাও, তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে পারি। না না, তোমাকে পৌঁছে দিতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আমার জাদু জলে সম্পূর্ণ কাজ করছে, বুঝলে? তাহলে তুমি আমাদের মাছের ঘেরে থাকবে না, তাই না? তা হয়তো থাকবো না, তবে তুমি আমার যে উপকার করলে, আমি তার বিনিময়ে তোমার উপকারে আসতে চাই। বলো, তোমার কি ইচ্ছে? আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। আচ্ছা জাদুর চিংড়ি, তুমি যদি আমাদের উপকার করতেই চাও, তাহলে আমাদের এই পুকুরটা চিংড়ি মাছে ভরে দাও, আর এমন কিছু জাদু করো যেন আমাদের পুকুরের মাছ কখনো শেষ না হয়।
ঠিক আছে তাহলে তোমার মনের ইচ্ছেই পূরণ হোক। পুকুর চিংড়ি মাছে পরিপূর্ণ হোক। পুকুর থেকে যতই মাছ ধরো না কেন, এই পুকুরের মাছ কোনোদিনও শেষ হবে না। জাদুর চিংড়ির কথা শেষ না হতেই চিংড়ি মাছে পুরো পুকুর ভরে গেল। বড় বড় চিংড়ি মাছ পুকুরে লাফালাফি করতে লাগলো। ও মা গো, আমাদের পুকুরে যে চিংড়ি মাছে ভরে গেছে। ওগো দেখো দেখো, এত চিংড়ি তো জীবনেও দেখিনি। হ্যাঁ গো, তাই তো দেখছি। জাদুর চিংড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা কোনোদিন ভোলার নয়। তোমরাও যে আমাকে অনেক উপকার করেছো, এবারে আমাকে ফিরতে হবে। ভালো থেকো তোমরা, ভালো থেকো। গিন্নি, তুমি এখানে দাঁড়াও, আমি কটা চিংড়ি ধরি, কিছু হাটে বিক্রি করব, আর কিছু চিংড়ি জমিয়ে খাবো, আর কিছু চিংড়ি আমার গরিব প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেব। তুমি জলে নামতে লাগো, আমি একটা বালতি আনি। মন্টু তার ঘেরে নেমে অনেকগুলো চিংড়ি ধরলো। কত চিংড়ি! সত্যি এত চিংড়ি জীবনে দেখবো তা কখনো ভাবিনি। সবকিছুই সৃষ্টিকর্তার দান। তিনি স্বয়ং আমাদের জাদুর চিংড়িটিকে দিয়ে সাহায্য করেছেন গো। তুমি কিছু চিংড়ি নিয়ে হাটে গিয়ে বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সকল জিনিস কিনে আনো। আমি আশপাশের কিছু মানুষকে কটা করে চিংড়ি দিয়ে আসি। আমাদের ঘেরের চিংড়ি সবাই খাক। যাও যাও যাও, তাড়াতাড়ি রান্নাটা করে রেখো। আজ মন ভরে কটা ভাত খাবো, বুঝলে? মন ভরে ভাত খাবো। নাও গিন্নি, তোমার ঘেরের প্রথম রোজগার। হ্যাঁ, এত টাকা? শুধু টাকা না, দেখো একসাথে কত আনাজপাতি কিনেছি গো। এ কি, তোমার চোখে জল কেন? আনন্দের জল গো, আনন্দের জল। কত কষ্ট করেছি খেয়ে না খেয়ে, সৃষ্টিকর্তা সব দিক থেকে আমাদের পরিপূর্ণ করে দিয়েছে। হ্যাঁ গো, এখন থেকে শুধু আমাদের কথা ভাবলেও হবে না, গরিব দুঃখী মানুষদেরকেও সাহায্য করতে হবে, বুঝলে? এরপর থেকে মন্টু রোজ মাছ ধরে তা হাটে বিক্রি করত। আস্তে আস্তে তাদের অবস্থা ভালো হতে লাগলো। সে এখন ওই গ্রামের নামকরা মাছ ব্যবসায়ী হয়ে গেল। মন্টু তার মাছের ক্ষেত থেকে যত মাছ ধরত তা কমার থেকে আরো বেড়ে যেত। সকালের কাক ডাকা ভোরে রঘু তার বাড়ির উঠোনে বসে আছে। উঠোনের চারপাশে ফুল ও সবজির গাছ, গোয়ালে গরু, উঠোনে দুটো ছাগল চড়ে বেড়াচ্ছে। কি গো গিন্নি, ঘুম ভাঙছে না? ওঠো, সকাল হয়ে গেছে। মা গো মা, আজ আমি কাকে দেখছি? অন্যদিন ডেকে উঠানো যায় না, আর আজকে মানুষটা সাত সকালে উঠে বসে আছে। হ্যাঁ গো গিন্নি, আজ একটু তাড়াতাড়ি উঠে গেছি। বাড়ির পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে। পুরনো ঘরটা নতুন হয়েছে, নতুন গোয়াল ঘরটার মধ্যে গরুগুলো দেখতে কত ভালো লাগছে। চারদিকে সব নতুন নতুন জিনিস। এই সুন্দর দৃশ্যটা কতদিন ধরে দেখার ইচ্ছা ছিল। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আজ কত বছর ধরে আমরা কত কষ্টে দিন পার করছি। সৃষ্টিকর্তার দয়ায় এখন একটু সুখের মুখ দেখতে পারছি। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এই জন্যেই তো আজ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। গিন্নি, আজ তাড়াতাড়ি উঠেছি তো, তাই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। যাও, গিয়ে রান্নাটা বসাও। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি বাসি কাজগুলো সেরে রান্না বসাচ্ছি। তুমি যদি পারো তাহলে গরু ছাগলদের কটা খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওদের খেতে দিয়ে তোমার হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিচ্ছি, কেমন? গিন্নি, তাড়াতাড়ি রান্নাঘরে যাও,
খুব যে খিদে পেয়েছে গো। এই তো যাচ্ছি গো যাচ্ছি, আর একটু সবুর করো। তা গিন্নি, আজকে সকালের খাবারে কি তৈরি করবে? তোমার প্রিয় লুচি আর আলুর দম। আহ, কতদিন আর লুচি আলুর দম খাইনি, নাম শুনেই তো জিভে জল চলে আসলো। নাও নাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই তো এক্ষুনি হয়ে যাবে, তুমি এসে আমার এখানে বসো তো। না, আমি বারান্দায় বসে একটু জালটি বুনতে লাগি, পুরনো জালটি ছিঁড়ে গেছে। নীলা রান্না করছিল, এমন সময় রঘুর বোন রীতা ও তার স্বামী রঘুদের বাড়িতে বেড়াতে এলো। দাদা, কেমন আছো তুমি? আরে রীতা যে, আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? আরে ভাই, কেমন আছো তুমি? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। আয় আয় তোরা, বস। দাদা, বৌদি কোথায়? বৌদিকে তো দেখছি না। তোর বৌদি রান্নাঘরে রান্না করছে, তোরা এখানে বস, আমি তোর বৌদিকে ডেকে আনছি। কি গো, তুমি একা একা কার সাথে কথা বলছিলে? গিন্নি, রীতার দীপু এসেছে, ওদের সাথেই কথা বলছিলাম। কি বললে? একটু সুখের মুখ দেখতে পারলাম না, অমনি আপদ এসে হাজির হয়ে গেছে। কি বলছো গিন্নি? কথাবার্তা একটু ঠিক করে বলো, আপদ মানে কি? ঠং দেখলে আর পাসি নেই, আপদ মানে কি তা বুঝতে পারছো না? মুখ সামলে কথা বলো গিন্নি। রীতা আমার আপন বোন, ওর যখন খুশি তখন আসবে, আর তুমি ওদের আদর যত্ন করে খাওয়াবে। বাহ, আপন বোন? তা তোমার আপন বোন এতদিন কোথায় ছিল শুনি? যখন তুমি খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে থাকতে, আর এখন যে একটু সোনালী দিনের মুখ দেখতে পেরেছি, অমনি সেই আপন বোন এসে হাজির। এতদিন আমরাই খেতে পেতাম না, ওরা আসলে ওদেরকে কোথা থেকে খেতে দিতাম, এজন্য হয়তো আসতো না। শোনো, তোমার ওই ন্যাকা ন্যাকা কথা শুনে আমি গলবো না। এতদিন কখনো তো ভাইয়ের খোঁজ নিতেও দেখিনি, আর আজ যেই শুনেছে ভাইয়ের একটু সুদিন এসেছে, অমনি এসে হাজির। তোমার ওই দুঃখের দিনে নীলা ছাড়া আর কেউ পাশে ছিল না, বুঝলে? তুমি তো আমার লক্ষ্মী বউ, তুমি ছাড়া কে আমার পাশে থাকবে বলো? শোনো বউ, আমার দুঃখের সময় ওরা খোঁজ নেয়নি তো কি হয়েছে? আমরাও যদি সেটাই করি, তাহলে আমাদের আর ওদের মধ্যে পার্থক্য কি বলো? কিন্তু আমার লক্ষ্মী বউ, আর রাগ করো না, চলো ওদের সাথে হাসি মুখে কথা বলে ওদেরকে খেতে দেবে, চলো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। রীতা, এই দেখ তোর বৌদি। আরে বৌদি যে, তা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, তা তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। তা এতদিনে কি মনে করে আসলে? মানে বাবার বাড়িতে আবার কি মনে করে আসতে হয় বৌদি? না, তোমরা তো অনেকদিন ধরে আসো না, আমাদের কোনো খোঁজ খবরও নাও না, তাই জিজ্ঞেস করলাম আর কি। যাও গিন্নি, সবার জন্য খাবার নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। নীলা রান্নাঘরে চলে গেল, রান্নাঘর থেকে সবার জন্য ফুলকো ফুলকো লুচি আর আলুর দম নিয়ে এলো। এই নাও তো দেখি, সবাই গরম গরম খাবারটা খেয়ে নাও। ওহ, লুচি আর আলুর দম আমার তো খুব প্রিয় খাবার, দাও দাও। হ্যাঁ নাও, সবাই পেট ভরে খাও। আহ গিন্নি, কি যে মজা লাগলো সকালবেলায় এই ফুলকো লুচি আর আলুর দম, মনটা ভরে গেছে। অনেকদিন পরে লুচি আর আলুর দম খেলাম। তোমার সাথে কিছু কথা ছিল দাদা। কি কথা বলো? দাদা, আমাদের কিছু টাকা লাগবে, দেবতার ব্যবসায় অনেক বড় লস খেয়েছে। তুমি যদি কিছু টাকা দিতে তাহলে বড্ড উপকার হতো গো। ও, তাহলে এই কথা? আজ এর জন্যই এতদিন পর দাদা বৌদির কথা মনে পড়েছে তাহলে? রিতা, একটু পুরনো কথা মনে করে দেখো তো।
রীতা, বোন, কোথায় তোরা? বাইরে আয়। রীতা, দেখ আমি এসেছি। কি হয়েছে? এটা ভদ্রলোকের বাড়ি, এমন ছোট লোকের মতো চিৎকার করছো কেন? রীতা, কি বলছো? তোমার দাদা তোমাকে এত আদর করে ডাকছে, আর তুমি কিনা তোমার দাদাকে ছোট লোক বললে? শোনো বৌদি, ফালতু পেশাল না পেরে বলো কেন এসেছো? কেন বোন, তুই আমাদের দেখে খুশি হোসনি? তোমাদের দেখে কি খুশি হওয়ার উপায় আছে? বোনের বাড়িতে এসেছো, তা একটু ভালো জামা কাপড় পরে আসতে পারতে তো নাকি? তোমাদের এই অবস্থায় যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখে ফেলে, তাহলে সে আমার মান সম্মান কিছু থাকবে না। কেন রীতা, তোমার দাদাই তো তোমায় ধুমধাম করে এত বড় বাড়িতে বিয়ে দিয়েছিল, আর আজ তোমার দাদার জন্যই তোমার সম্মান চলে যাচ্ছে। তোমাকে বিয়ে দিতে গিয়ে তো তোমার দাদার আজ এই অবস্থা। বৌদি, আবার খোটা দিচ্ছ? তা দেওয়ার কি ছিল? অত কথা না বলে কি করতে এসেছো সেটাই বলো। রীতা, তোর বৌদির সাথে অমন ব্যবহার করছিস কেন? তোর বৌদি সেই ছোট থেকে তোকে মায়ের মতো কোলে পিঠে করে মানুষ করে বিয়ে দিয়েছে, আর তার সাথে তুই এমন ব্যবহার করছিস? দাদা, বৌদিরটা তোমার চোখে পড়ছে না? আর আমি কিছু বললেই দোষ হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দে, এতদিন পর আমরা তোদের বাড়িতে এলাম, তুই কি শুধু কথাই বলে যাবি নাকি? তোমরা এখানে বসো, আমি দেখে কিছু নাস্তা পানি আনছি। এখানে বসো মানে? তোমার দাদাকে তোমাদের ঘরে নিয়ে যাবে না? এই বাইরেই দাঁড় করিয়ে রাখবে? শোনো বৌদি, তোমরা যদি ঘরে নিয়ে যাওয়ার মতো আসতে, তাহলে ঠিক নিয়ে যেতাম। এমন পরিবেশে ঘরে নিয়ে যাব কিভাবে? থাক বোন, আমাদের জন্য আর কিছুই করতে হবে না। যেখানে মান সম্মান দেওয়া হবে কিনা সেটা টাকা দিয়ে বিচার করা হয়, সেখানে আর যাই হোক কোনো সম্পর্ক থাকতে পারে না। তোকে আমাদের জন্য মান সম্মান হারাতে হবে না, আমরা চলে যাচ্ছি। কিন্তু না গিন্নি, চলো বাড়ি ফিরে চলো। যদি কোনোদিন সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায়, তবেই মানুষের বাড়ি আসবো। ঠং দেখে আর বাসি না, সত্য সব। কি রীতা, কিছু মনে পড়লো ওই দিনের কথা? আমি না হয় পরের মেয়ে, কেউ নিজের বড় দাদার সাথে এমন করতে পারে, সেটা আমি তোমাকেই প্রথম দেখলাম। ছি ছি রীতা, দাদারা কবে আমাদের বাড়ি গিয়েছিল? কই, তুমি তো আমাকে কিছু বলনি। তা বলবে কেন? আর যে শুনেছে দাদার অবস্থা এখন ভালো হয়েছে, আর অমনি দাদার কাছে সাহায্য চাইতে চলে এসেছে। আহ গিন্নি, ওসব পুরনো কথা মনে করে কি লাভ বলো? যা হবার তা হয়েই গেছে। তা রীতা, তোদের কত টাকা লাগবে? দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওই দিন তোমাদের সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। কাঁদিস না বোন, কেঁদে আর কি হবে? দাদা, ওই দিনের পর থেকে আমাদের অবস্থা খারাপ হতে শুরু করে। তোমাদের অভিশাপ লেগেছে। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, না হলে সে আমি কখনোই শান্তি পাবো না। না রে বোন, আমি তোকে কোনো অভিশাপ দেইনি। হ্যাঁ, কিন্তু একটা কথা তোকে বলবো, গরিব ভেবে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতে নেই। কার অবস্থা যে কখন পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বৌদি, ও বৌদি, তুমিও আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আচ্ছা, হয়েছে হয়েছে, আমি দুপুরের আয়োজন করি। জামাই এসেছে, ভালো মন্দ রান্না করতে হবে তো। ওগো, বাজারে যাও, গিয়ে মাছ মাংস সব কিনে আনো। বৌদি, তুমি খুব ভালো মানুষ গো। সাময়িকের জন্য আমি অহংকারী হয়ে গিয়েছিলাম। হয়েছে বোন, বাদ দাও পুরনো কথা। আমরা এই ভালো সময়ে আবার সবকিছু নতুন করে শুরু করব। এই যে, দেখতে দেখতে তো আষাঢ় মাস চলে এলো। তার কি কোনো খেয়াল আছে তোমার? সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করতে, কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই করছো না। শোনো গিন্নি, সব সময় কানের গোড়ায় ভন 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 করবে না তো। আমার এই ভন ভন শুনলে আমার কান জ্বালা করে, বুঝলে? ও, আমি তো মাসি, তাই না?
তাই তোমার কানের গোড়ায় ভনভন করি না? আমার ভনভনা নিতে তো তোমার কান জ্বালা করে। তা চোখ ঠিক আছে তোমার? চোখ দিয়ে কি দেখতে পাচ্ছ না ঘরের কি অবস্থা? কেন, ঘরের কি হয়েছে শুনি? না, কিছুই হয়নি। শুধু দেয়ালের মধ্যে এমন এক ফাটল ধরেছে, দেয়ালের এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়। আর চাঁদের দিকে তাকালে সুন্দরভাবে আকাশটা দেখা যায়। তাছাড়া বাকি সব ঠিক আছে। হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাই। তার জন্য তো কোনো সমস্যা হচ্ছে না, দিন তো ঠিকই পার হচ্ছে। না 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 না, সমস্যা হবে কেন? বৃষ্টির সময় বাইরে ভিজতে যেতে হবে না, ঘরে বসে থেকেই ভিজতে পারবো। ঘরে বসে সাঁতারও কাটতে পারবো। কি কপাল আমার, ভাগ্য করে পেয়েছি এমন বর। শোনো গিন্নি, এমন এমন ঝাঁঝালো কথা কিন্তু সব সময় ভালো লাগে না। সরবাদরের আগে যদি ঘরটা ঠিক করতে, তাহলে তো আর এমন ঝামেলার কথাগুলো শুনতে হতো না তোমায়। কোথা থেকে ঠিক করব বলো? মাঠে কাজ করে যে 2 পয়সা কামাই করি, তা দিয়ে সব সংসার চালাতে গিয়ে শেষ হয়ে যায়। তাহলে ঘরটা ঠিক করব কি করে বলবে তুমি? কি এমন খরচ করো শুনি? প্রতিদিনই তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, দুবেলা পেট ভরে খেতেও তো পারি না। মা, ও মা, বাইরে তো আকাশ অন্ধকার হয়ে গেছে। মনে হচ্ছে ঝড় চলে আসবে। ঝড় বাদল শুরু হলে আমরা এই ভাঙা ঘরে কিভাবে থাকবো? কি আর করবো রে বাবা, কোনো উপায় তো নেই। ঝড় হোক বৃষ্টি হোক, এখানেই তো থাকতে হবে। কিন্তু মা, ঘর যদি আমাদের ওপর ভেঙে পড়ে, তাহলে তো আমরা মারা যাব। নাও, এবার মার সাথে ছেলেও শুরু করলো। আমি যে কোথায় যাই। দেখতে দেখতে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। মেঘ জোরে জোরে গর্জন করতে লাগলো। জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। ও মা, আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে। গিন্নি, তাড়াতাড়ি ইমনকে নিয়ে ঘরের মধ্যে আসো। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ জোরে জোরে ডাক শুরু করছে। তাড়াতাড়ি ঘরে আসো। ওগো, এ তো অনেক জোরে জোরে ঝড় শুরু হয়ে গেল। এত ঝড় হলে তো আমাদের ঘরটাই ভেঙে পড়বে। আমরা যাবো কোথায়? করবোটা কি? মা, ও মা, আমাদের ঘরে তো সারা জায়গায় পানি পড়ছে। মা, আমার গা তো ভিজে যাচ্ছে। এদিকে এসে বস বাবা, এখানে একটু কম পানি পড়ছে। আমি তোর অভাগা বাপ, তোদেরকে ঠিক মতো খেতেও দিতে পারি না, পড়াতেও পারি না, একটু ভালো জায়গায় থাকতেও দিতে পারি না। পোড়া কপাল আমার। বাবা, তুমি কেঁদো না। দেখো, সৃষ্টিকর্তা একদিন সবকিছু ঠিক করে দেবেন। ওগো দেখো না, বাইরে সব গাছপালা ভেঙে পড়েছে। আমাদের ঘরের চাল যদি উড়ে যায়, তাহলে আমরা কি করব? যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে আমাদের ঘরের দেয়ালটাও ভেঙে পড়বে। আমার খুব ভয় করছে। গিন্নি, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, উনি সবকিছু ঠিক করে দেবেন। আস্তে আস্তে ঝড় কমে গেল। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া কমে গেল। এখন কিছুটা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে লাগলো। গিন্নি, দেখো, ঝড় থেমে গেছে, বৃষ্টিও কমে গেছে। এবারের মতো সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছেন, না হলে আমাদের যে কি হতো। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কি করে তোকে খেতে দেই বাবা? ঘরে যে কিচ্ছুটি নেই। কেন গিন্নি, চাল ডাল কিছুই নেই? অল্প কিছু চাল আর 2 মুঠো ডাল আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। তাহলে খিচুড়ি বসাও। ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভারী মজা লাগে। হ্যাঁ মা, আমারও খিচুড়ি খেতে ভারী মজা লাগে। কি মজা, কি মজা, আজ আমরা খিচুড়ি খাবো, কি মজা। ঠিক আছে খোকা, তুই তোর বাবার কাছে বস, আমি রান্নাঘরে গেলাম। রান্না শেষ করে তোদের খেতে থাকবো।
তারা সবাই একসাথে খেতে বসলো। এমন সময় বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে সাহায্য করো, দয়া করো, আমাকে বাঁচাও। মা, বাইরে কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, চলো তো গিয়ে দেখি। আস্তে খোকা। ও মা, জি, এটা তো একটা গেসো ইঁদুর। খোকা ঘরে আয়, ওকে বাঁচিয়ে কোনো কাজ নেই। মা, এ তুমি কি বলছো? দেখো, ও পানির মধ্যে কেমন হাবুডুবু খাচ্ছে, ওকে না উঠালে ও মারা যাবে। আচ্ছা, একটা কাপড় দিয়ে ওটা উঠাস, ওটার গায়ে হাত দিস না, কি বাজে গন্ধ, তোর হাতও গন্ধ হয়ে যাবে। তোমরা চুপ করো তো, তোমাদের কারোর উঠাতে হবে না, আমি নিয়ে আসছি। আমার খুব শীত লাগছে, দয়া করে আমাকে সাহায্য করো। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে। খিদেই যে আমি দুর্বল হয়ে পড়েছি। মা, ও মা, একটু খিচুড়ি দাও না, ইঁদুরটা খুব ক্ষুধার্ত, ওকে একটু খেতে দেই। ভাত কোথা থেকে দেব? নিজেরাই খেতে পারছি নে, আবার ইঁদুরকে দেব ভাত? নে, সাহায্য করা অনেক হয়েছে, এবার আপদটাকে বিদায় কর তো। আহ মা, দেখতে পারছো না বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে গেলে তো আবার পানির মধ্যে পড়বে। আর আমার জন্য যে ভাত রেখেছো ওটা নিয়ে এসো, আমি খাবো না। এই নে খাবার, নিজে না খেয়ে ওকে গেলা, আর গেলানো শেষ হয়ে গেলে আপদটাকে বিদায় করে দে। এমনিতেই নিজেরা খেতে পাই নেই, তারপর আরেকটা কোথা থেকে এসে জুড়লো। আচ্ছা ইঁদুর, তুমি একটা ইঁদুর হয়ে কথা বলতে পারো কি করে? তোমার কথা শুনে আমি খুব চিন্তিত। সে অনেক কথা, একটু পরেই আমি আমার আসল রূপে ফিরতে পারবো, তখন তোমাকে সব কথা বলবো। এখন যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। কিছুক্ষণ বাদেই ইঁদুরটা একটা সুন্দর যুবকে পরিণত হলো। মা, ও মা, বাইরে এসো গো, দেখে যাও কি হয়েছে। ও মা। হিরে খোকা, কি হয়েছে? অমন গলা ফাটিয়ে থাকছিস কেন? মা, ওই দেখো, ইঁদুরটা মানুষ হয়ে গেছে। কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ইঁদুর আবার মানুষ হয় কি করে? ওমা, সত্যিই তো আজব ব্যাপার। এ কোনো নিশ্চয়ই ভূত পেতনি আমাদের মারার জন্য ইঁদুর সেজে এসেছে। ভয় পাবেন না, আমি কোনো ভূত পেতনি নই, আমিও আপনাদের মতোই মানুষ, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। কিন্তু কে তুমি, আর তুমি মানুষ থেকে ইঁদুর হলে কি করে? আমি রূপনগরের জমিদারের ছেলে রাজু, এক ঋষির অভিশাপে আমি ইঁদুর হয়ে গিয়েছিলাম। আজ ইবনের জন্য আমি আবার মানুষ রূপে আসতে পেরেছি। আপনার সাথে এমন কি হয়েছিল যে আপনি মানুষ থেকে ইঁদুর হয়ে গেলেন? কয়েক বছর আগের কথা, আমার বাবা পুরো গ্রামের মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। সবাই খেতে আসছিল, তার মধ্যে একজন ঋষিও আসেন। তার পোশাক দেখে আমি তাকে বাড়িতে ঢুকতে বাধা দেই। কি হলো বাবা, আমাকে ঢুকতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। তোমার শরীর থেকে এমন পচা গন্ধ বের হচ্ছে, আর তোমার পোশাকও নোংরা, তুমি আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। কি এত বড় অপমান! আমার গায়ে গন্ধ, আমাকে দেখে ঘৃণা লাগছে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ এক্ষুনি ইঁদুর হয়ে যাবি। তোর গায়ে এমন গন্ধ হবে যে লোকে তোকে দেখলেই তাড়িয়ে দেবে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন। আমি তোকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না,
তবে তোকে যদি কেউ ভালোবাসে, তার ঘরে নিয়ে গিয়ে ভাত খেতে দেয়, তাহলে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি। না হলে তোকে সারা জীবন এই ইঁদুর হয়েই থাকতে হবে। তাই ইমনের ভালোবাসার কারণে আজ আমি ঋষির অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। ইমন, রাজুকে নিয়ে ঘরে আয় বাবা। এসো বাবা, ঘরে এসো। তোমাকে যে কোথায় বসতে দেব বাবা? আমরা যে গরিব মানুষ, ভাঙা ঘরে পানি পড়ছে সব জায়গায়। চিন্তা করবেন না, ঝড় বৃষ্টি থামলে আমি আপনাদের জন্য নতুন ঘর তৈরি করে দেব এবং আপনাদের জীবনের সমস্ত অভাব দূর করে দেব। বৃষ্টি তো থেমে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আজই চলে যাবে? হ্যাঁ বন্ধু, তবে খুব তাড়াতাড়ি চলে আসব। তোমাদের প্রয়োজনীয় সব জিনিস দিয়ে তোমাদের অভাব দূর করে দেব। ভালো থেকো তোমরা সবাই। কিছুদিন পর রাজু ইমনদের বাড়ি ফিরে এলো। ইমনদের ভাঙাচোরা ঘর ভেঙে সুন্দর একটা বাড়ি করে দিল। ধন্যবাদ বাবা, তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। একটা ঝড় বাদলের দিন আমাদের পুরো জীবনটা পাল্টে দিল। রাজু তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ছিপ নিয়ে মন খারাপ করে একটি পুকুরের পাশে বসেছিল বুড়িমা। ছিপে তার একটিও মাছ আটকায়নি। হায় বিধাতা, এ কেমন জীবন দিলে আমার! না আছে কোনো আত্মীয় স্বজন, আর না আছে কোনো ছেলে পুলে। এই বুড়ো বয়সে আমায় যে একটু কেউ দেখাশোনা করবে, সেই মানুষটাও তো আমার নেই। এদিকে এমন দশা, চিংড়ি ছাড়া এক বেলাও ভাত মুখে রোজে না। রোজ রোজ এত চিংড়ি আমি পাবো কোথায়? কিন্তু চিংড়ি না হলে যে আমি না খেতে পেয়ে মরেই যাব। তুমি কি এই বুড়িকে না খাইয়ে মারবে বিধাতা? বুড়ি নিজেই নিজের সাথে কথা বলছিল। তখন সেখানে এলো বুড়ির প্রতিবেশী আকলিমা। মুখে সে বুড়ির সাথে ভালো ব্যবহার করলেও মনে মনে সে বুড়িকে একদমই সহ্য করতে পারে না। পোড়া কপাল আমার, ছেলেপুলে নিয়ে কত কষ্ট হয়। বুড়ির তো কেউ নেই, তারপরও কত বড় আঙিনা, কত বড় একটা ঘর। এই বুড়ি মনে হয় জীবনেও মরবে না। ও মরলে তো বুড় বাড়ি ঘর দখল করে সুখে দিন কাটাতে পারতাম। বিড়বিড় করতে করতে আকলিমা বুড়ির কাছে চলে আসে। আজ একটাও মাছ ছিপে উঠলো না। পুকুরের সব চিংড়ি যে কোথায় গেল! আজ হয়তো এই বুড়িকে উপসী দিতে হবে। কি ব্যাপার বুড়িমা, শুকনো মুখে অমন করে বসে আছো কেন? আজও বুঝি খাওয়া জোটেনি? খানার সবজি তো আমার আঙিনাতেই হয় বাপু, খাওয়া কেন জুটবে না? কিন্তু আমি যে চিংড়ি ছাড়া খেতে পারি না। ছিপ নিয়ে এসে কখন থেকে বসে আছি, একটাও মাছ পেলুম না। হায় হায় গো, কে কোথায় আসো? দেখে যাও, এই রাক্ষসী বুড়িকে দেখে যাও। গ্রামের সব চিংড়ি সে একাই খেয়ে সাবার করেছে। কে কোথায় আসো, তাড়াতাড়ি এসো। থামো থামো বলছি, অমন করে আমার নামে অপবাদ দিচ্ছ কেন? ছিপে চিংড়ি না ওঠা আর পুকুরে চিংড়ি না থাকার সম্পর্ক কি? আমি বুড়ো হয়ে গেছি, তাই হয়তো ঠাওর করে মাছ তুলতে পারছি নে। তুমি যাও না বাপু, নিজের কাজ করো গে। নিজের কাজ তো করবই, তবে তোমাকে এই গ্রাম ছাড়া করব। এমন তো আর চলতে পারে না। আমরা একদিনও চিংড়ি পাই না, আর তোমার কিনা প্রতিদিন চিংড়ি চাই। আকলিমার চেঁচামেচিতে মহাজন সেখানে আসে। এই, তোমরা কারা? এখানে এমন করে ঝগড়া করছো কেন? পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের ঝগড়া শুনে শেষে কিনা আমাকে পুকুর পাড়ে আসতে হলো। আপনি একদম সঠিক সময়ে এসেছেন মহাজন, নয়তো আমি যেতাম আপনার কাছে এই বুড়ির বিচার নিয়ে। কি হয়েছে বুড়িমা? গ্রামের সকলে তো আপনাকে সম্মান করে। আপনি তো কখনো কারো সাথে পাশে থাকেন না, নিজের যা আছে তাতেই চালিয়ে নেন। আজ এমন কি ঘটলো?
উনি আর নিজের গুণের কথা কি বলবেন মহাজন? আমি আপনাকে বলছি, এই বুড়ি আসলে একটা রাক্ষসী। এই গ্রামের সব পুকুরে চিংড়ি খেয়ে সাবার করে দিয়েছে। এবার চিংড়ি না পেলে হয়তো মানুষ ধরে খাবে। আমি এর প্রতিবেশী, দয়া করে একে গ্রাম থেকে বের করে দিন। এসব কি কথা বুড়িমা? আমি আর নিজের কথা কি বলবো বাবা, দিনকাল গিয়ে এক গালে ঠেকেছে। এই আকলিমার নজর তো আমার আঙিনা আর ঘরের দিকে, তাই ও মিথ্যে দোষ চাপাচ্ছে। মোটেও আমি মিথ্যে দোষারোপ করছি না। ওকে জিজ্ঞাসা করুন না চিংড়ি ছাড়া ওর চলে কিনা, আর আজ পুকুরে কোনো চিংড়ি পেয়েছে কিনা। কি ভাবছেন বুড়িমা? আপনি এর কথার উত্তর দিন। কি উত্তর দেব বাবা? সত্যি এক বেলা চিংড়ি ছাড়া আমি ভাত খেতে পারি না বাবা। আর এ কথাও সত্যি যে আজ পুকুরে একটাও চিংড়ি মাছ পাইনি। মিলল তো? এবার মানুষ ধরে খেলে তবে কি আপনার টনক নড়বে মহাজন? দেখুন, আমার পরিবারের কোনো ক্ষতি হলে আপনার নামে বিচার নিয়ে আমি জমিদারের কাছে যাব। বুড়িমা, আমার তো মনে হচ্ছে ওনার কথা সত্যি। সত্যি আপনি মানুষ নন। বুড়িমা, আমি আপনার বা গ্রামের কোনো ক্ষতি করতে চাই না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। বেশ, তোমাদের বিচারে যখন আমি দোষী, তবে আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, বিনা অপরাধে অপবাদ দিয়ে যখন আমায় ভিটে ছাড়া করলে বিধাতা নিশ্চয়ই এর বিচার করবেন। চোখ মুছতে মুছতে বুড়ি সেখান থেকে চলে গেল। আকলিমা আজ ভীষণ খুশি। তুমি আসো বিধাতা, তুমি সত্যি আসো। এতদিনের সুপ্ত বাসনা এমনি করে পূরণ করে দিতে। আমিও তোমার নামে কোনো ভিখিরিকে 2 টাকা দান করে দেব। চলতে চলতে বুড়ি একটি পোড়া বাড়ির সামনে এলো। আর চলতে পারছি না। একে তো বুড়ো হয়ে গেছি, তারপরে পেটে কোনো দানা পানিও পড়েনি। চলে তো এলাম গ্রাম থেকে, কিন্তু এবার আমি যাবো কোথায়, কি করব? ওই বাড়িটায় গিয়ে একটু জিরিয়ে নিই, তারপর না হয় দেখা যাবে। বুড়ি পোড়া বাড়িতে গিয়ে দেখলো অনেক খাবার সাজানো, কিন্তু বুড়ি একটু পানি পান করলো শুধু, অন্য কিছুই খেলো না। এখানে কারা বাস করে, আর এত খাবারই বা এলো কোথা থেকে? ইস, কোথাও একটু চিংড়ির পদ নেই। আমি বরং একটু ঘুমিয়ে পড়ি। পাশে বিছানায় বুড়ি ঘুমিয়ে পড়লো। তখন নেমে এলো 2টো পরী, একটি লাল পরী আর একটি সাদা পরী। ওদের হাসির শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। দেখেছো বোন, আজ কোনো মানুষ এসে আমাদের খাবার নষ্ট করেনি। চলো আমরা মন ভরে খাবার খাই। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাদের আশপাশে কোনো মানুষ আছে। আচ্ছা দিদি, মানুষ আমাদের কোনো ক্ষতি করবে না তো? আগে থেকে কেমন করে বলি, পৃথিবীতে বেড়াতে এসেছি, বেড়ানো শেষে ফিরে যাব। তবে কেউ ক্ষতি করতে এলে তাকে তো আর এমনি এমনি ছেড়ে দেব না। তোমরা কারা মা? আমি অনুমতি না নিয়ে তোমাদের বাড়ি চলে এসেছি, আর পানি পান করে ঘুমিয়েও পড়েছিলাম। আমায় ক্ষমা করে দিও, এখন আমি চলে যাচ্ছি। আপনি কি বুড়িমা? এই গভীর জঙ্গলে আপনি এসেছেন কেন? বুড়ি তখন সব কথা সাদা পরী আর লাল পরীকে খুলে বলল। সব শুনে পরীদের মনে খুব দয়া হলো। আমরা তো রাত হলেই আমাদের পরিরাজ্যে ফিরে যাব। তুমি এখানেই থাকতে পারো বুড়িমা। এখানে কোনো মানুষ এসে তোমায় বিরক্ত করবে না, আর আমরা 2 বোন মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। তোমার অনেক ধকল গেছে বুড়িমা, তুমি আমাদের পাশেই বসো। কত খাবার আছে, খেয়ে নাও। আমি চিংড়ি ছাড়া কিছু খেতে পারি না বাছা। তোমাদের ধন্যবাদ যে তোমরা আমার মাথা গোজার ঠাঁই দিয়েছ। এখন দেখি কোনোভাবে চিংড়ির জোগাড় করতে পারি কিনা। বাইরে আমাদের স্নানের জন্য পরী দিঘি কেটেছি, তুমি সেখানে চিংড়ি চাষ করো বুড়িমা। যতদিন বাঁচবে মন ভরে চিংড়ি খেতে পারবে, কারণ ওটা পরী দিঘি। কোনো মাছ ওখানে একবার পড়লে সেটি 10 গুণ হয়ে যাবে, আর কোনোদিন মাছ খালি হবে না।
কিন্তু আমি চিংড়ির পোনা পুকুরে ফেলবো কেমন করে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এই লাল পাথরটি তোমার কাছে রাখো, কাল বাজারে গিয়ে শ্যাকরাকে দিও। তারপর যত টাকা পাবে তাতে চিংড়ির পোনা আর তোমার খাবার কেনার টাকা হয়ে যাবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার অনেক উপকার করলে। সত্যি বিধাতা তোমাদের হাত ধরে তার দান আমার কাছে পৌঁছে দিয়েছে। সন্ধে হয়ে এলো, তবে এখন আমরা চলি বুড়িমা। তোমার কোনো দরকার পড়লে আমাদের ডাকবে। এবার আমাদের যেতে হবে যে। একদিন আমার চিংড়ি খেতে এসো বাছারা, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই আসবো। তুমি ভালো থেকো বুড়িমা। তবে তোমার সাথে যারা অন্যায় করেছে তারা ঠিকই শাস্তি পাবে। ওদের ক্ষমা চাইতে হবে তোমার কাছে, যাতে কেউ আবার কখনো কোনো অসহায় মানুষকে অসম্মান করতে না পারে। না গো মেঘ, আমার চিংড়ি মাছ দিয়ে ভাত আর একটু থাকার জায়গা হলেই হবে। আমি ওসব চাই নে বাপু। তুমি খুব ভালো বুড়িমা, তোমার সাথে সবসময় ভালো হবে। আজ আমরা চলি তাহলে। বিদায় বুড়িমা। পরদিন বুড়িমা শ্যাকরার দোকানের ডাল পাথরটি বিক্রি করে অনেক টাকা পেল। সে কিছু চিংড়ির পোনা কিনে ফিরল। আমার যখন আপনজন নেই তখন পরই আপন, আর পর যখন আপনই হলো না তখন এই জঙ্গলই ভালো। যাই, চিংড়িগুলো পরিদিঘিতে ছেড়ে দিয়ে আসি, তারপর চিংড়ির ঝাল আর গরম গরম ভাত রেঁধে খাবো। বড্ড খিদে পেয়েছে। কয়েকদিন পর জঙ্গলের পোড়া বাড়িতে চিংড়ি চাষ করে বুড়ির দিন বেশ ভালোই যাচ্ছিল। একদিন হলো কি, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু খেতে দেবেন, আমার খুব খিদে পেয়েছে। আরে মহাজন, তুমি এখানে? তোমার গায়ে এসব কি বেরিয়েছে? ইস, কি হাল হয়েছে তোমার। এসো এসো বাপু, তা এমন দশা হলো কি করে তোমার? সব আপনার অভিশাপে বুড়িমা। আপনি বলেছিলেন বিনা অপরাধে আপনার উপর অবিচারের শাস্তি সকলেই পাবে। গ্রামের সকলেরই একই অবস্থা। আপনি পারেন আমাদের বাঁচাতে। আমি কি করে তোমাদের বাঁচাবো? আমি তো বৈদ্যি নই। আপনার অভিশাপ আপনি তুলে নিন বুড়িমা। আমি পুরনো কথা কিছুই মনে রাখিনি বাপু। কারো উপর আমার কোনো রাগ নেই। দুপুর বেলা গৃহস্থ বাড়ি এসে খাবার চেয়েছো, বসো বাপু। চিংড়ি মাছ ভাজা আর ভাত আছে, খেয়ে যাও তুমি। বুড়ির দেওয়া খাবার মহাজন চোখের পলকে তৃপ্তি করে খেল। আর অবাক করা ব্যাপার হলো, মহাজনের চিংড়ি খাওয়া শেষ হতে তার গায়ের সব দাগ মিলিয়ে গেল। এ কি কাণ্ড বুড়িমা! আপনার হাতের চিংড়ি আর ভাত খেয়ে আমার শরীরের সব রোগ সেরে গেল। বুড়িমা, আপনাকে পেয়েছি। আপনি দয়া করে গ্রামে চলুন। আপনার হাতের চিংড়ি ভাজাই পারবে গ্রামের লোকদের ভালো করে দিতে। আমি যে পথ পেলে এসেছি সে পথে আর পা বাড়াবো না। আমি এখানে বেশ ভালোই আছি। তবে তুমি গ্রামে ফিরে যাও আর সবাইকে বলো ওরা এসে বিনামূল্যে চিংড়ি ভাজা আর ভাত খেয়ে যেতে পারে। তোমাদের কাছে আমার ঠাঁই হয়নি, তবে বিপদে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেব না।
ঠিক আছে বুড়িমা, আমি এখনই সবাইকে গিয়ে খবর দিচ্ছি। মহাজন গ্রামে গিয়ে খবর দিতেই সকলে এলো বুড়িমার পোড়া বাড়িতে। বুড়িমাও খুশি মনে সকলকে চিংড়ি ভাজা খেতে দিল। আমায় তুমি ক্ষমা করে দাও বুড়িমা, সত্যি তোমায় হিংসে করে আমি খুব ভুল করেছি। হিংসে করা মোটেও ভালো নয়। এখন যখন বুঝতে পেরেছো তখন বিধাতাই তোমায় ক্ষমা করেছেন। জয়, চিংড়ি খেকো বুড়িমার জয়। তুমি সত্যি খুব ভালো বুড়িমা। আমি অন্যায় করেছি, তবে বিধাতা তোমায় ভালো রেখেছে। তুমি আরো ভালো থেকো। আমি তো চিংড়ি পেলেই ভালো থাকি বাছা, আমার আর কিছুর দরকার নেই। বুড়ির চিংড়ি ভাজা খেয়ে সকলের রোগ থেকে মুক্তি মেলে। তারা গ্রামে ফিরে যায় আর চিংড়ি চাষ করে বুড়ি সুখে দিন কাটায়।